দাদিমাকে বলেছিলাম আজ দাদিমার সঙ্গে ঘুমাবো। এখন গিয়ে বল আমার সঙ্গে ঘুমাবি। ইস, বাজে দেখায় না ব্যাপারটা? দেখাক। এ কথা বলে রুদ্র শার্টের বোতাম খুলে বিছানার উপর বসলো। ঘামে ভিজে গেছে ওর পরনের শার্ট। কপাল ঘাড় সহ কানের পাশ দিয়ে বেয়ে ঝরে যাচ্ছে সরু ঘাম। রুদ্রকে ঘামতে দেখে স্পর্শী শরবতের গ্লাস রুদ্রের হাতে ধরিয়ে রুম থেকে বেরিয়ে গেল দাদিমার ঘরে। দাদিমা মনের সুখে পান বানাচ্ছেন আর গুনগুন করে গান গাইছেন। ওনার সামনে চলছে টিভিতে জলসার রোজকার সিরিয়াল। স্পর্শীকে পাশে বসতে দেখে দাদিমা এক নজর তাকিয়ে টিভি দেখায় মন দিলেন। এ সময় কথা বলতে আগ্রহী নন তিনি। স্পর্শী কাজ না পেয়ে নিজেও টিভি দেখতে মন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। মনের মধ্যে অশান্তি নিয়ে টিভি দেখা যায়, রে বিরক্ত আর বিরক্ত। স্পর্শীকে উসখুস করতে দেখে দাদিমা কিছু বলার আগে সে হনহন করে বেরিয়ে গেল। বড় মা তার মা খাবার এনে টেবিলে রাখছে। স্পর্শীর বাবা আর বড় বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন আর কি সব আলোচনা করছেন। সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। স্পর্শী রান্নাঘরের সামনে গিয়ে কিছু করার উদ্দেশ্যে দাঁড়ালো ঠিকই, কিন্তু কোনো কাজই চোখে পড়ল না। ফলস্বরূপ নখ কামড়ে খাম্বার মতো দাঁড়িয়ে বড় মা আর ওর মায়ের মুখে মুখে তাকাচ্ছে। মেয়েকে মুখের দিকে বারংবার তাকাতে দেখে মরিয়ম বেগম জিজ্ঞাসা করলেন, কিছু লাগবে নাকি? সে পরপর মাথা নাড়িয়েছে, অর্থাৎ কিছুই লাগবে না, এমনি দাঁড়িয়ে আছে। খাবার টেবিলে সাজানো হয়ে গেছে। সবাই এসে যে যার চেয়ার টেনে খেতে বসেছে। বড়দের মধ্যে টুকটাক কথাবার্তা চললেও স্পর্শী আর রুদ্র তারা খাওয়াতেই মগ্ন। মাঝে মধ্যে দুজন দুজনের দিকে তাকাচ্ছে, চোখাচোখি হয়ে গেলে চোখ সরিয়ে নিচ্ছে। মরিয়ম বেগম স্পর্শীর মাছের কাঁটা বেছে দিচ্ছেন আর শেখাচ্ছে। গাল গল্পের মাঝে রুদ্র খাওয়ার প্রায় শেষের পথে। ছেলেটা ছোট থেকে এত দ্রুত খায় যেন হাজারটা কাজ মাথায় নিয়ে খেতে বসে। ধীরে সুস্থে খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। রুদ্রর খাওয়া শেষ। বেসিনে এঁটো হাত ধুয়ে রুদ্র তার মাকে বলল, আম্মু আমি রুমে যাচ্ছি, এক মগ কফি পাঠিও তো। আচ্ছা যাও, পাঠাচ্ছি আমি। এই কথা বলে রুদ্র স্পর্শের দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। রুদ্র যেতে স্পর্শীও ছাদে যাওয়ার পায়তারা আরম্ভ করলো, কিন্তু খাওয়া শেষ না করে ওষুধ না খেলে মরিয়ম বেগম উঠতে দিচ্ছেন না। ততক্ষণে বড় মা খেয়ে চুলার উপরে কফির পানি বসিয়েছেন। স্পর্শী যখন দেখলো রেহাই নেই, তখন বেজার মুখে খাবার শেষ করে ওষুধ খেয়ে বড় মায়ের কাছে গেল। বড় মাকে কিছু বলতে হলো না, উনি মুখ দেখে সবকিছু বুঝে মুচকি হাসলেন। তারপর কফির মগ স্পর্শীর হাতে ধরিয়ে দিয়ে সাবধানে যেতে বললেন। স্পর্শীও এদিক ওদিক না তাকিয়ে সোজা রুদ্রের রুমে গিয়ে হাঁপ ছাড়ল। ওর হাত ছাড়া দেখে রুদ্র কান থেকে ফোন সরিয়ে কফির মগটা হাতে নিয়ে আদেশ করলো রুমে দরজা আটকে দিতে। ওর কথা মতো স্পর্শী তাই করে ঘুরতেই রুদ্র বলল রুমের লাইট অফ করে ড্রিম লাইটটা অন করে দিতে, তারপর এক গ্লাস পানি দিতে, এরপর বিছানা ঝেড়ে দিতে, বেলকনির দরজাও আটকে দিতে, এসির পাওয়ার বাড়াতে, ফোনটা চার্জে দিতে। এভাবে একের পর এক কাজ করিয়ে বসতেই রুদ্র পুনরায় কিছু বলার আগে স্পর্শী খ্যাক করে বলে উঠল, এইসব করতে ডেকেছ আমায়? আমি তোমার চাকর? তা নয়তো কি? তুমি আমাকে চাকর বললে? আমি তোমার চাকর? নিজে ডেকে এনে এখন এসব বলে অপমান করছো? ঠিক আছে, চলে যাচ্ছি আমি, আর আসবোই না তোমার রুমে। এই কথা বলে চলে যাওয়ার আগে রুদ্র উঠে তার পথ রোধ করে দাঁড়ালো। ভ্রুকুটি করে তাকিয়ে মিটিমিটি হেসে স্পর্শীর নাক টেনে ধরে বিছানায় বসালো। তারপর আলমারি থেকে অনেক বড় একটা বক্স বের করে স্পর্শীর সামনে রেখে পাশে শুয়ে পড়ল। এত বড় বক্স দেখে স্পর্শী আর চোখে একবার তাকাতেই রাগ গলে জল হয়ে গেল। কৌতূহল বশত বক্স খুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। বক্সের মধ্যে অনেকগুলো শাড়ি, গয়না সহ মেয়েরই সাজগোজের জিনিস। স্পর্শী হাঁটু মুড়ে বসে একটা করে জিনিস বের করছে। নেড়ে চেড়ে দেখে একগাল হেসে পাশে রাখছে। সবকিছু বের করে দেখে এখানে 8টা শাড়িও আছে। শাড়িগুলোর রং এক একটা এক এক কালার। শাড়িগুলোর নাম না জানলেও শাড়িগুলো তার খুব পছন্দ হয়েছে। সবগুলো শাড়ি দেখে স্পর্শী সোনালি পাড়ের সিঁদুরে লাল শাড়িটা নিজের গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়েছে। শাড়ি এত সুন্দর দেখে পরতে ইচ্ছে হচ্ছে, যদিও শাড়িটারি পরতে পারে না সে, তবুও কেন জানি এই মুহূর্তে মন টানছে। আগ বাড়িয়ে শাড়ি পরতে লজ্জা লাগছে। কিয়তক্ষণ ধরে শাড়িটা গায়ে ধরে যখন রাখতে যাবে, তখন রুদ্র বলল, যা শাড়িটা পরে আয়, লিলিপুটকে শাড়িতে কেমন দেখাই দেখি। কার কাছে যাব? থাক, কারো কাছে যেতে হবে না, এদিকে আয়, আমি পরিয়ে দিচ্ছি। তুমি শাড়ি পরাতে পারো? না, ইউটিউব দেখে শিখে নিতে কতক্ষণ। কি? এত চেঁচানোর কি আছে? এদিকে আসতে বলছি,
আয়, নতুবা খবর আছে তোর। কিন্তু ব্লাউজ নেই তো শাড়ি কেমনে পরবো? ব্লাউজ ছাড়াই পরাবো, আয়। এ কথা শুনে স্পর্শী শাড়িটা নিয়ে এক ছুটি রুম থেকে বেরিয়ে গেল। রুদ্রের কাছে নাকি শাড়ি পরবে, কি লজ্জা কি লজ্জা, তাও নাকি ব্লাউজ ছাড়া। এই অসভ্য পুরুষটার মুখে লাগাম কি দিন দিন খুলে যাচ্ছে। হোক না বিয়ে করা বর, তাতে কি? বড় হলে কি সব লজ্জা খুইয়ে তার কাছে শাড়ি পরতে হবে? না না, এই কাজ তার দ্বারা সম্ভব নয়। এর চেয়ে বড় মা অথবা মায়ের কাছে যাওয়াই উত্তম। ওনারা এত রাতে শাড়ি পরতে দেখে হয়তো হাসবেন, লজ্জা দিবেন, তবুও ওই বেহায়া রুদ্রের থেকে এই ঢের। শাড়ি হাতে বের হতে সে তার মায়ের সামনে পড়ে। মরিয়ম বেগম নতুন শাড়ি হাতে দেখে জিজ্ঞেস করেন, ঘুমাসনি এখনো? আর তোর হাতে এটা কার শাড়ি? ভাইয়া দিয়েছে। পড়তে বলেছে নাকি দেখতে দিয়েছে? না মানে আসলে। মেয়েকে লজ্জায় নতজানু হয়ে তোতলাতে দেখে মরিয়ম বেগম ঠোঁট চেপে হাসলেন। তারপর স্পর্শীকে রুমে নিয়ে গিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে চুলে খোপা করে একটা লাল ফুল গুছে দিলেন। তারপর কথা বাড়িয়ে মেয়েকে অহেতুক লজ্জায় না ফেলে নিজের কাজে মগ্ন হলেন। মাকে ব্যস্ত হতে দেখে স্পর্শী শাড়ি ধরে হেঁটে রুম থেকে বেরিয়ে রুদ্রের রুমের দিকে যেতে বড় বাবার মুখোমুখি হয়ে থমকে দাঁড়িয়ে গেল। ওনার পেছনে বড় মাও ছিলেন। তা খেয়াল করে দৃষ্টি এদিক ওদিক ঘোরাতে লাগলো, আর মনে মনে দোয়া করলো যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে। লজ্জায় তার গাল দুটো আরো লাল হয়ে উঠেছে। বড় বাবা আর বড় মা একে অন্যের দিকে দৃষ্টি বুলিয়ে বিনা বাক্যে তাকে যেতে সাইড দিল। স্পর্শী থুতনি বুকের সঙ্গে ঠেকিয়ে নতমস্তকে কিছু দূর যেতেই শুনতে পেল ওনাদের হাসির শব্দ। ওনাদের হাসির শব্দে সে নিজেও হেসে ফেলল। কেন জানি বুকের মধ্যে ধুকপুক করছে। না, রুদ্রকে এসব বুঝতে দেওয়া যাবে না, নয়তো তাকে পচিয়ে খুব মজা নিবে। এসব ভেবে সে নিজেকে সামলে রুদ্রের রুমের দরজায় দাঁড়িয়ে উকি মারল। রুদ্র উপর হয়ে শুয়ে আছে, পাশে পড়ে আছে রেখে যাওয়া শাড়িগুলো। রুদ্রের চোখ জোড়া বন্ধ, তার পা ঝুলছে বিছানার বাইরে। এটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেল নাকি কে জানে। সে গলা খাকারি দিয়ে রুদ্রের দৃষ্টি আকর্ষণ করে পাশে বসেছে। রুদ্র চোখ খুলে স্পর্শীকে দেখে অনিচ্ছা সত্ত্বে উঠে দাঁড়ালো। সম্মুখে বসে থাকা স্পর্শীর মাথা থেকে পা অবধি পরখ করে আলমারি থেকে আরেকটা বক্স বের করে স্পর্শীর মুখোমুখি বসলো। বক্সের ভেতর আরো অনেক বক্স, সবগুলোই গয়নার বক্স। সে এক একটা করে সব বক্স খুলতেই দেখা গেল বাহারি ডিজাইনের সব গয়না। কি সুন্দর ইউনিক ডিজাইন। কৃত্রিম লাইটের ঝলকানিতে গয়নাগুলো চকচক করছে। বিয়ের কনের সাজাতে মাথা থেকে পা অবধি যেসব গয়না লাগে সব আছে এখানে। গয়নার সব বক্স খুলে রাখাই বিছানা জুড়ে শুধু গয়না আর গয়না। এতগুলো স্বর্ণের গয়না দেখে স্পর্শী হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বিশেষ কোনো উপলক্ষবিহীন এত গয়না দেওয়ার কারণ বোধগম্য হচ্ছে না তার। ততক্ষণে রুদ্র স্পর্শীকে গয়না পরানো শুরু করেছে। স্পর্শীর পরনের শাড়ির সঙ্গে ম্যাচ করে সিম্পল কিছু গয়না পরাতেই স্পর্শী বলল, এগুলো সব আমার, কিন্তু কি উপলক্ষে দিলে? আমার জন্মদিন আসতে তো অনেক দেরি। বউকে গয়না দিতে উপলক্ষ লাগবে? না তা না, কিন্তু হঠাৎ এত গহনা তাই বলছি আর কি। মন চাইলো তাই। তাছাড়া সাদামাটা ভাবে বিয়ে হয়েছে, মনে মনে হয়তো এই নিয়ে আফসোস করিস, এজন্য। আফসোস থেকে যদি এত সব কিছু পাওয়া যায় তবে আমি সারা জীবন আফসোসে ডুবে মরতে চাই। আর তুমি আমাকে আফসোস করতে দেখে এত এত শাড়ি গহনা দেবে? ওকে, শখ কত মেয়ের, খেয়ে আর কাজ নেই আমার। তুমিই তো বললে মোহরানার টাকা পরিশোধ না করে বউকে নাকি স্পর্শ করা ঠিক না। তোর মোহরানার টাকা আলমারিতে আছে, তাছাড়া বিয়েতে বউকে যেসব হাবি জাবি দিতে হয় সবকিছু দিলাম। এবার বউ আমার, স্পর্শ আমার। কি তার মানে তুমি আমাকে স্পর্শ করতে এসব দিলে? তোর পেটের ব্যথার কি অবস্থা? জোরে হাঁটলে চিনচিন করে উঠছে। এছাড়া আর কোনো সমস্যা? না, রিপোর্টে যে কি আসবে চিন্তা হচ্ছে খুব। রিপোর্টে যা আসে আসে, ওসব নিয়ে তোকে ভাবা লাগবে না। তোর কাজ খাবি দাবি, ঘুরবি ফিরবি আর মন দিয়ে পড়াশোনা করবি, ব্যাস এইটুকু করলেই আমি ধন্য। আচ্ছা শোনো, আরেকটা কথা, তুমি এত কিছু থাকতে বাজ পাখি মার্কায় ভোটে দাঁড়ালে কেন? আর কিছু পেলে না? বাজ পাখি খারাপের কি হলো? এটা না নিয়ে একেবারে বদনা মার্কা নিতে মিছিলে তোমার ছেলেপেলেরাও গর্ব করে বলতে পারতো, তোমার ভাই আমার ভাই রুদ্র ভাই, রুদ্র ভাই, রুদ্র ভাইয়ের মার্কা কি? বদনা ছাড়া আবার কি? এই কথা বলে স্পর্শী খিলখিল করে হাসতে লাগলো। ওর হাসি দেখে রুদ্র তাকে কাছে টেনে শুয়ে পড়ে গলায় মুখ ডুবাতে স্পর্শীর হাসি থেমে গেল। চোখ মুখ খিচে শ্বাস আটকে অনড় হয়ে রইল। কিছুক্ষণ পর রুদ্র তার গলায় একটা বাইট দিয়ে ফিসফিস করে বলল, পেট ব্যথার কারণে আজও ছাড়া পেয়ে গেলি?
নয়তো ঠিক এই মুহূর্তে উন্মাদের মতো আদরের আলপনা আঁকতাম তোর সর্বাঙ্গে, একটু একটু করে বোঝাতাম ব্যাকুলতার মাত্রা। তবে এই ছাড় আর বেশি দিন পাবি না, যথা শীঘ্রই ধরা দিতে হবে আমার কাছে। এখন থেকেই না হয় প্রস্তুত হ। পরিস্থিতি জাতাকলে পড়ে সময় নাকি কথা বলে, এ কথার সত্যতা স্পষ্টই হাড়ে হাড়ে টের পাচ্ছে। সত্যি সত্যি বর্তমান পরিস্থিতি সত্যতা দেখিয়ে দিচ্ছে, নিজ সুরে কথাও বলছে। যত দিন যাচ্ছে সম্পর্কের গভীরতা বাড়ছে, নিষ্ঠুর মানুষটার প্রতি মায়া জন্মাচ্ছে। যাকে সহ্য হতো না তার অনুপস্থিতিতে বক্ষপাশ অশান্ত করে তুলছে। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে একান্ত ব্যক্তিগত পুরুষটা ছাড়া নিঃশ্বাস ফেলাও কষ্টসাধ্য। আহা, কি নির্বোধ ক্ষোভ! পরক্ষণেই তার উপস্থিতিতে ওষ্ঠকোণে ফুটছে প্রাণবন্ত উৎফুল্লের হাসি, যেন এই পৃথিবীর সমস্ত সুখ প্রিয় মানুষটার উপস্থিতিতেই বরাদ্দ। তার কথা বলা, মিটমিটিয়ে হাসা আর চোখে তাকানো, রাগানোর ধরন, প্রশ্রয় মিশ্রিত ধমক, তার এসব কিছুতে নিখাত ভালোবাসা লেগে থাকে। তার ব্যবহারে সুস্পষ্ট হয় অব্যক্ত প্রেমানুভূতির কাব্যকথা। সেই সঙ্গে চারদিকে ছড়ানো প্রেমময় বেহায়া বাতায়ন এসে ফিসফিসিয়ে জানিয়ে যায় সে তোমাকে ভালোবাসে। এসব বুঝি বৈধ সম্পর্কের জোর, বিয়ে নামক বৈধতার কারিশমা। এতক্ষণ মনে মনে এসব ভেবে স্পর্শী মাথা তুলে ঘুমন্ত রুদ্রের মুখপানে তাকালো। নিশ্চিন্তে ঘুমোচ্ছে মানুষটা, তার বুকে মাথা পেতে সে চুপটি করে রাত জাগছে। ঘুম কাতরে মেয়েটার সব ঘুম ছিনিয়ে নিয়েছে ঘুমন্ত পুরুষটা। তার ধ্যান জ্ঞান করতেই আর চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না। কি সব চিন্তার এসে ভর করে অলস মস্তিষ্কে। সে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবে, তার উপায় নেই। রুদ্র তাকে বাহুডোরে জাপটে ধরে আছে, যেন ছাড়লেই চলে যাবে, নতুবা হারিয়ে যাবে। যেহেতু চোখে ঘুম নেই, কথা বলার মানুষও নেই, তাই সে নিজস্ব ভাবনার অলিখিত এক গ্রন্থ খুলে বসেছে, যে গ্রন্থের আদি হতে অন্ত রুদ্রের অধিষ্ঠান। স্পর্শী সেই তখন থেকে ভেবে চলেছে তারা রুদ্রের বর্তমান আর ভবিষ্যতের কথা। আগামীতে তার কি হবে সেসব অবান্তর কথা। সময়ের অগ্রভাগে পরিস্থিতি আজ উল্টো ভ্রমে মজেছে। এই তো কিছুদিন আগেও সে চাস্তো ভাইকে বিয়ে করবে না, সংসার করবে না বলে কত ঝামেলা সৃষ্টি করেছে। মনের ঝাল মেটাতে যখন যা ইচ্ছে তাই বলে অপমান করেছে রুদ্রকে। কখনো ভাবেনি যাকে যা বলছি তা আদৌ ঠিক কিনা, এসব শুনে মানুষটার কষ্ট হচ্ছে কিনা। এসব ভাবার অবস্থাতেই ছিল না, রাগে যেতে তার মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। এমনকি সেই সময় বাবা মাকে অনেক কথাও শুনিয়েছে, রাগে ও অভিমানে মুখ ফিরিয়েও নিয়েছে। তখন যে রুদ্রের পক্ষে কথা বলতো কেন জানি তাকেই শত্রু বলে মনে হতো। সেদিন যখন ওদের বিয়ে আটকানো গেল না, তখন রুদ্রর রাজনীতিটা তার কাছে বাধা মনে হলো। একাধারে মনে হতো রাজনীতির কারণে রুদ্রকে তার পছন্দ না, স্বামী হিসেবে মানতে পারে না, তাই রাজনীতি থেকে রুদ্রকে সরানোর পরিকল্পনাও এঁটেছিল। কিন্তু রুদ্রকে বোঝাতে ব্যর্থ হয়ে পরে আবেগী হয়ে নিজের ক্ষতি করতেও দ্বিধা করেনি। তবুও রুদ্র তার সিদ্ধান্তেই অনড়। সেই ঘটনার পরে রুদাসার কর্মেও রুদ্রকে থামানো গেল না। কুটিল বুদ্ধি দ্বারা রুদাসা সহ তার বাবাকেও জব্দ করার ব্যবস্থা করল। বর্তমানে রুদ্রর সঙ্গে তার নানার বাড়ির সবার সম্পর্ক কেমন নড়বড়ে দুর্বল। ছোট মামা কিছুটা সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরে গেছে। রুদাসাকে কোন জেলে রাখা হয়েছে এ খবর কেউই জানে না। অনেকে ধারণা করছে রুদাসা বেঁচে নেই। রুদাসার বাবা মেয়ের সন্ধান পেতে কম চেষ্টা করেনি, কিন্তু বারংবারই ব্যর্থ হয়েছে। রাজনৈতিক ক্ষমতার জোরে উঠে পড়ে লাগলেও মেয়েকে ছাড়াতে পারেনি রুদাসার বাবা। সেই বেচারা এখন নিজেও পলাতক। পুলিশ ওনার বাড়ি ঘেরাও করে ওনার সব ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। ওই বেচারা বেশি দিন গা ঢাকা দিলেও থাকতে পারবে না, কারণ রুদ্র নিজেও গোপনে ওনার খোঁজ চালাচ্ছে। তার গায়ে হাত তোলার কারণে আজ রুদ্র ওনাদের বাবা মেয়েকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। তবুও সে রাজনীতি ছাড়ছে না। দিনকে দিন একের পর এক ঘটনা তাদের জীবনে আছড়ে পড়ছে, সূক্ষ্মভাবে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। অথচ এই একরোখা পুরুষটা রাজনীতি ছাড়া তো দূর, ভোটে দাঁড়িয়ে নিজেকে শক্তপোক্তভাবে রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে। এসব ঘটনা দ্বারা স্পষ্ট, এভাবে রুদ্রকে থামানো যাবে না। যতদিন যাবে রুদ্র আরো আগ্রাসী হয়ে উঠবে, এজন্য তাকেই সংগোপনে অন্য পথ অবলম্বন করতে হবে। আর সে সেটা করার জন্যই উঠে পড়ে লেগেছেও। এই পরিকল্পনায় হয়তো তার হবে জয় নতুবা ক্ষয়। জয় হবে সুদিন আর ক্ষয়ের হবে নিঃশেষ। দেখা যাক রুদ্রের তাকে কি উপহার দেয়।
তবে এসবের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে সে দিনকে দিন রুদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছে। আর এই দুর্বলতা তার মনে ভয় সৃষ্টি করছে। ছিটকে পড়েছে নিজের জায়গা থেকে। পরক্ষণেই আবার ভাবছে থেমে গেলে হবে না, পরিকল্পনা সফল করতে হবে। সুস্থভাবে বাঁচার জন্য হলেও পরিকল্পনা সফল করতে হবে। এজন্য আগামীকাল রিপোর্টে কি আসে জানা দরকার। তারপরে না হয় নিজ পরিকল্পনায় আরো একটা ধাপ এগিয়ে যাবে। এতক্ষণ নিজের পরিকল্পনার কথা ভাবতে ভাবতে সে ঘুম তলিয়ে গেছে। নিজের অজান্তে রুদ্রের শক্ত প্রশস্ত বুকে নিদ্রালু হয়ে লুটিয়ে পড়েছে। শান্তিতে ডুবে নিশ্চিন্তে ঘুমোচ্ছে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে, সাদা টি শার্ট আঁকড়ে ধরে। সেই অবস্থাতেই সময় কাটলো, রাত পোহালো, সকালও হলো। রোজকার মতো সবাই নাস্তা সেরে যে যার কাজকর্মে বেরিয়ে গেল। আজ পেটে ব্যথা নেই বিধায় স্পর্শী স্কুলে গেছে, সঙ্গে গেছে বড় মা। দরখাস্তবিহীন স্কুলে গ্যাপের কারণে এমনিতেই বাসায় গার্ডিয়ান কল আসতো, কাউকে না কাউকে যেতেই হতো। এজন্য উনি আগে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেছেন যেন স্পর্শীকে স্যারদের কথা শুনতে না হয়। ওনাদের স্কুলের গেটে নামিয়ে রুদ্র আর মরিয়ম বেগম গেছে রিপোর্ট আনতে। একেবারে রিপোর্ট দেখিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরেই ফিরবেন। রুদ্র রিসেপশন থেকে রিপোর্ট কালেক্ট করে মরিয়ম বেগমকে নিয়ে ওয়েটিং রুমে বসে আছে। একটু পরেই তাদের ডাক পড়বে। রুদ্রকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে মরিয়ম বেগম বললেন, রুদ্র। ডাক্তার রুদ্রের কর্ণকুহরে পৌঁছালেও সে মাথা তুলে তাকালো না। স্মার্টলি সেভাবে বসে রইল মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে। মরিয়ম বেগম পুনরায় কিছু বলার আগে সে স্বাভাবিকভাবে জবাব দিল, আমি এমনিতেই খুব টেনশনে আছি মেজমা, প্লিজ এমন কিছু বলো না যাতে আমার টেনশনের মাত্রা বেড়ে যায়।